কারাগারের অন্ধকার একটি সেলে দিনের পর দিন বন্দী হয়ে আছেন একজন মানুষ। 3 দিনের কঠিন রিমান্ডেও তার মুখ থেকে বের করা যায়নি কোনো অপরাধের স্বীকারোক্তি। শত চাপের মুখেও তিনি শুধু একটাই কথা বলে চলেছেন, আমি নির্দোষ, আমি এই কাজ করিনি। অন্যদিকে আদালতের সামনে দাঁড়িয়ে একজন অন্তঃসত্ত্বা কিশোরী আঙুল তুলেছে তারই দিকে। দুজনের কথায় আকাশ পাতাল তফাৎ। পুলিশ যখন তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছিল তখন মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহকে দেখা যায় খুবই বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। রিপোর্টে তার সাথে কি করা হয়েছে তা হুজুরের চেহারা দেখলেই অনুমান করা যায়। নেত্রকোনার 11 বছরের ছাত্রীকে যে তার সাথে যে একটি অপরাধ করা হয়েছে, সেই অপরাধে দোষী করা হয়েছিল সেখানে শিক্ষক আমানুল্লাহ এবার পরিপূর্ণ মুক্তি পেয়েছে। কেননা তার ডিএনএ টেস্টে কোনো প্রকার ধরা পড়েনি, ধরা পড়েছে মেয়ের নানার সাথে ডিএনএ টেস্টে মিলে যাওয়ায় এবার মেয়ের নানাকে গ্রেপ্তার করেছে। আমরা দেখব সেখানে কি হয়েছে, মূলত কিভাবে তার নানার সাথে ঘটনা ঘটেছে। সেই 11 বছরের মেয়ে সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা দিচ্ছে। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। কারাগারের অন্ধকার একটি সেলে দিনের পর দিন বন্দী হয়ে আছেন একজন মানুষ। 3 দিনের কঠিন রিমান্ডেও তার মুখ থেকে বের করা যায়নি কোনো অপরাধের স্বীকারোক্তি। শত চাপের মুখেও তিনি শুধু একটাই কথা বলে চলেছেন, আমি নির্দোষ, আমি এই কাজ করিনি। অন্যদিকে আদালতের সামনে দাঁড়িয়ে একজন অন্তঃসত্ত্বা কিশোরী আঙুল তুলেছে তারই দিকে। দুজনের কথায় আকাশ পাতাল তফাৎ। একজন বলছে সাদা, অন্যজন বলছে কালো। প্রশ্ন হচ্ছে, কে সেই মিথ্যুক? একজন মাদ্রাসা শিক্ষক কি সত্যি এত বড় অপরাধ করতে পারেন, নাকি একজন নিরীহ মানুষকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে? আসল সত্যটা লুকিয়ে আছে এমন একটি জায়গায় যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। রহস্যময় এক ডাক্তার উধাও, মেয়ের নানার দৌড়ে পালানো, আর ডিএনএ টেস্ট নিয়ে এক জটিল সমীকরণ। সব মিলিয়ে নেত্রকোনার এই ঘটনা হার মানাবে যে কোনো সিনেমার থ্রিলার গল্পকেও। আসল অপরাধী কে? সত্য কি কখনো সামনে আসবে? নেত্রকোনার মদন উপজেলা অত্যন্ত শান্ত এবং ছোট্ট একটি জনপদ। এখানকার সাধারণ মানুষের জীবনে খুব একটা জটিলতা নেই। এই এলাকাতেই আজ থেকে প্রায় 4 বছর আগে গড়ে উঠেছিল হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ সাগর। স্থানীয়দের কাছে তিনি সাগর নামেই বেশি পরিচিত। এলাকায় কেউ তাকে বলতেন ভালো মানুষ, কেউ বা জানতেন একজন ধার্মিক ব্যক্তি হিসেবে। কিন্তু হঠাৎ করেই এই শান্ত এলাকায় যেন বাজ পড়ল। এমন এক অভিযোগ উঠল এই শিক্ষকের বিরুদ্ধে, যা শুনে শুধু মদন উপজেলা নয়, পুরো দেশ স্তম্ভিত হয়ে গেছে। ঘটনার শুরুটা হয়েছিল বেশ নীরবে। মাদ্রাসায় পড়া এক কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তার পরিবারের সদস্যরা। মেয়েটির বয়স একেবারেই কম। বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই। মা জীবিকা তাগিদে দূরে সিলেটে অন্যের বাড়িতে কাজ করেন, আর মেয়েটি মদনে তার নানার বাড়িতে থেকে এই মাদ্রাসায় পড়াশোনা করত। শারীরিকভাবে অসুস্থ মনে হওয়ায় মেয়েটিকে যখন চিকিৎসকের কাছে নেওয়া হলো, তখন যে খবরটি জানা গেল তা রীতিমতো পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়ার মতো। মেয়েটি অন্তঃসত্ত্বা। এই খবর ছড়িয়ে পড়তে মোটেও সময় লাগেনি। পরিবার প্রথমে হতবাক হলো, তারপর ক্ষুব্ধ। গত 23 এপ্রিল ভুক্তভোগী ওই ছাত্রীর মা সোজা থানায় গিয়ে একটি মামলা দায়ের করলেন। মামলার প্রধান আসামি করা হলো মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে, এবং তার সাথে সহযোগী হিসেবে নাম দেওয়া হলো তার ভাই মামুন মিয়ার। অভিযোগের বিবরণ অনুযায়ী সাগর তার মাদ্রাসার ভেতরেই এই জঘন্য কাজ করেছেন, আর তার ভাই পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। মামলা হওয়ার পর পরিস্থিতি একেবারে বদলে যায়। শিক্ষক আমানুল্লাহ সাগর হঠাৎ করেই এলাকা ছেড়ে উধাও হয়ে যান। একজন মানুষ যখন এমন ভয়ঙ্কর অভিযোগের মুখে পালিয়ে যায়, তখন সমাজের সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ধরে নেয় ডালমে কুচ কালা হে, অপরাধ করেছে বলেই তো পালিয়েছে। জনরোষের ভয়ে হোক বা গ্রেফতারের আতঙ্কে সাগরের এই পলায়ন তাকে জনমানুষে সরাসরি অপরাধী বানিয়ে ফেলেছে। কিন্তু পালিয়ে তিনি বেশি দিন থাকতে পারেননি। গত 6 মে ভোররাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‍্যাব 14 তাকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালতে সাগরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় রিমান্ড মানেই কঠিন জিজ্ঞাসাবাদ। 3 দিনের এই রিমান্ডে সাগরের উপর কম মানসিক চাপ যায়নি। কিন্তু এখানেই ঘটে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। 3 দিনের রিমান্ডে হাজারো প্রশ্নের মুখেও সাগর একবারের জন্যও অপরাধ স্বীকার করেননি। তিনি বারবার একটি কথাই বলেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। রিমান্ডে সাগরের এই অটল অবস্থান সবাইকে ভাবিয়ে তোলে। একজন অপরাধী সাধারণত রিমান্ডের চাপে ভেঙে পড়ে, কিন্তু সাগর শুধু নিজের নির্দোষ দাবি করেই থামেননি, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ডিএনএ পরীক্ষা করা হোক, ডিএনএ পরীক্ষাতে প্রমাণ হবে আসল অপরাধী কে। আদালতও বিষয়টি আমলে নেন। নেত্রকোনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নির্দেশ দেন,
শিক্ষক সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং সিআইডির মাধ্যমে তা সংরক্ষণ করা হবে। কিন্তু এখানেই দেখা দেয় সবচেয়ে বড় জটিলতা। সাগরের ডিএনএ তো সংগ্রহ করা যাবে, কিন্তু গর্ভের সন্তানের ডিএনএ? চিকিৎসকরা জানান, গর্ভাবস্থায় ভ্রূণের ডিএনএ পরীক্ষা করার পদ্ধতিকে বলা হয় অ্যামোনিওসেন্টেসিস। এই পদ্ধতিতে মায়ের গর্ভথলি থেকে তরল পদার্থ সংগ্রহ করতে হয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া। এতে গর্ভপাতের বিশাল আশঙ্কা থাকে এবং শিশুর শারীরিক ক্ষতির ঝুঁকি থাকে। কোনো চিকিৎসকই এই বিশাল ঝুঁকি নিতে রাজি হননি। ফলে আদালত সিদ্ধান্ত নেন, সন্তান জন্মের পর ডিএনএ পরীক্ষা করা হবে, আর ততদিন পর্যন্ত শিক্ষক আমানুল্লাহ সাগরকে কারাগারেই থাকতে হবে। এবার আসুন ঘটনার সেই অন্ধকারের দিকগুলোতে আলো ফেলি, যা এই মামলাকেও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করছে। একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, এই গল্পে এমন কিছু ছিদ্র আছে যা স্বাভাবিক নয়। প্রথমত, সাংবাদিকরা যখন সত্য অনুসন্ধানে ওই ছাত্রীর নানার বাড়িতে যান, তখন এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয়। যেই নানার আশ্রয়ে মেয়েটি থাকতো, সেই নানা সাংবাদিকদের দেখেই দৌড়ে পালাতে শুরু করেন। একজন মানুষ যার নাতনির সাথে এত বড় অন্যায় হয়েছে, তিনি কেন বিচার চাওয়ার বদলে গণমাধ্যম দেখে পালাবেন? পালানোর সময় তার চোখে মুখে ছিল প্রচন্ড আতঙ্ক। অনেক কষ্টে তাকে থামিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত অসংলগ্ন এবং এলোমেলো কথা বলতে থাকেন। দ্বিতীয়ত, ছাত্রীর মা এবং নানার কথার মধ্যে রয়েছে আকাশ পাতাল অমিল। ছাত্রীর মা দাবি করেছেন তার মেয়ে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে 1.5 মাস ঢাকায় ছিল। অন্যদিকে নানা বলছেন নাতনি 4 মাস ঢাকায় ছিল। 1.5 মাস আর 4 মাস সময়ের এই বিশাল ফারাক কেন? কে মিথ্যা বলছে এবং কেন বলছে? আরো চাঞ্চল্যকর তথ্য হলো, মেয়েটি নাকি 1 বছর আগেই ওই মাদ্রাসা ছেড়ে দিয়েছিল। তাহলে 1 বছর পর কেন মাদ্রাসার শিক্ষকের দিকে আঙুল তোলা হলো? তৃতীয় এবং সবচেয়ে বড় রহস্যময় চরিত্রটি হলেন ডাক্তার সাইমা, যিনি প্রথমে মেয়েটির গর্ভাবস্থা শনাক্ত করেছিলেন। এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারতেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনার পর থেকেই ডাক্তার সাইমা তার চেম্বার বন্ধ করে সম্পূর্ণ নিখোঁজ। একজন স্বনামধন্য চিকিৎসক কেন হঠাৎ করে আত্মগোপনে চলে যাবেন? তার পলায়ন কি প্রমাণ করে না যে তিনি কোনো বিশাল চক্রান্তের অংশ ছিলেন, অথবা তিনি কোনো অদৃশ্য শক্তির হুমকিতে আছেন? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ফেনীর পরশুরামের সেই বহুল আলোচিত ঘটনার কথা। সেখানেও এক মাদ্রাসার ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মসজিদের ইমাম মোজাফফর আহমেদকে ফাঁসানো হয়েছিল। সামাজিকভাবে তাকে চরম হেয় করা হয়, মিডিয়া ট্রায়াল হয় এবং তাকে দিনের পর দিন জেল খাটতে হয়। কিন্তু সন্তান জন্মের পর যখন ডিএনএ টেস্ট করা হলো, তখন দেখা গেল ইমাম সম্পূর্ণ নির্দোষ। আসল অপরাধী ছিল অন্য কেউ। একজন নিরপরাধ ইমামের জীবনের যে অমূল্য সময় এবং সম্মান নষ্ট হয়েছিল, তা কি সমাজ ফিরিয়ে দিতে পেরেছিল? নেত্রকোনার মদনের ঘটনাটিও কি একই পথে হাঁটছে? একজন শিক্ষক যিনি বুক ফুলিয়ে ডিএনএ টেস্ট চাইছেন, অন্যদিকে অভিযোগকারী পরিবার সাংবাদিকদের দেখে পালাচ্ছে, ডাক্তার উধাও হয়ে গেছে। এই সমীকরণগুলো মেলালে একজন বিবেকবান মানুষের মনে প্রশ্ন জাগতেই বাধ্য। ডিএনএ টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত সাগরকে হয়তো জেলের 4 দেয়ালের ভেতরেই দিন কাটাতে হবে। কিন্তু যদি রিপোর্টে প্রমাণিত হয় যে তিনি নির্দোষ, তাহলে সমাজের এই যে বিচারহীনতার সংস্কৃতি, মিডিয়া ট্রায়াল আর একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার এই খেলা, এর দায় কে নেবে? সত্যি কি সাগর অপরাধী, নাকি তিনি কোনো ভয়ঙ্কর নোংরা রাজনীতির শিকার? আসল অপরাধী কি তবে ওই ছাত্রীর পরিবারের কাছের কেউ, যাকে বাঁচাতেই নিরীহ শিক্ষকের ঘাড়ে দোষ চাপানো হয়েছে? উত্তরটা লুকিয়ে আছে সময়ের হাতে এবং সেই ডিএনএ রিপোর্টের ভেতর। পুরো ঘটনাটি নিয়ে আপনাদের বিশ্লেষণ কি বলে? আসল অপরাধী কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই। প্রিয় দর্শক, যে নির্মমতা এখানে আমরা দেখেছি সেটা অনাকাঙ্ক্ষিত। এরকম ঘটনা অহরহ ঘটছে। আমরা এরই মধ্যে আমানুল্লাহর ঘটনা অর্থাৎ নেত্রকোনার ঘটনার সাথে সাথে আমরা আরেকটি ঘটনা দেখতে পেরেছি, যেখানে 3 মাস আগে একজন ইমামকে গ্রেপ্তার করা হয়েছিল এই দোষে। কিন্তু পরবর্তীতে 3 মাস পেরোনোর পর ডিএনএ টেস্টে ধরা খেয়েছে ওই মেয়ের আপন ভাইয়ের সাথে। কিন্তু ইমাম যে 3 মাস জেলে রয়েছে, তাকে গ্লানি টানতে হয়েছে, মানুষের কটু কথা শুনতে হয়েছে, তার পরিবারের একটি মর্যাদা খুন হয়েছে এবং তার চাকরি চলে গিয়েছে, নানান হ্যারাসমেন্টের শিকার হয়েছে। সেটার জবাব কে দিবে এবং সেটার অভাব কিভাবে পূরণ করবে জাতি? এজন্য এই আইনটার উপর পথ হতাশ। দোষী সাব্যস্ত হওয়ার পরেই তাকে আটক করা উচিত ছিল, কিন্তু একটি মহল তাকে তাকে এখানে ষড়যন্ত্রের মধ্যে